হ্যালো স্টুডেন্টস, আমি শুরু করতে চলেছি এনসিইআরটি ফিজিক্স সিরিজ ক্লাস 12-এর জন্য। তো দেখো, ফার্স্ট চ্যাপ্টারে কি আছে, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। দেখো, আমি আশা করব তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করবে, কারণ অনলাইনে ডিস্ট্রাকশন অনেক বেশি হয়। সেই জন্য মন স্থির করে যদি পড়াশোনা করো তবেই কিন্তু তুমি তোমার সাকসেস অ্যাচিভ করতে পারবে, আদারওয়াইজ সম্ভব কঠিন হয়ে যায়। তো এনসিইআরটির ফিজিক্সের প্রতিটা লাইন বাই লাইন আমি এখানে পড়বো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং যতদূর সম্ভব আরও এক্সট্রা কোনো ফ্যাক্ট থাকলে বা তথ্য থাকলে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এই সিরিজটা আমি কন্টিনিউ করব যদি তোমরা এই আমার প্রতি এই ভিডিও করার প্রতি ভালোবাসা দেখাও, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তো আমি মোটিভেশন পাবো এবং তোমাদেরকে এই সিরিজটা কন্টিনিউ করে টোটাল সিলেবাস এখানে কমপ্লিট করে দেবো। ওকে, তো এটা আমার কমিটমেন্ট। ওকে, তো তোমরা নিজেদের মধ্যে কমিট করো যে এই সিরিজটা কন্টিনিউ করব এবং ফিজিক্সকে আমরা খুব সুন্দরভাবে বুঝবো, ফিজিক্সের থিওরিগুলো ভালো করে আত্মস্থ করব এবং সেটার মাধ্যমে নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্ট চ্যাপ্টার যেটা ইলেকট্রিক চার্জ সম্পর্কে জানবো এবং ফিল্ড সম্পর্কে জানবো। এখানে কিছু সূত্র আমরা জানবো, যেমন কুলম্বস ল জানবো, ঠিক আছে। ইলেকট্রিক ফোর্স কী করে বের করে, ইলেকট্রিক ফোর্স, ফিল্ড, ঠিক আছে। পোটেনশিয়ালের জন্য পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব। দেখো, ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে যে অল অফ আস উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ সিইং এ স্পার্ক অর হিয়ারিং এ ক্র্যাকেল হোয়েন উই টেক অফ আওয়ার সিনথেটিক ক্লোথস অর সোয়েটার্স। দেখো, এখান থেকে প্রথমে যে উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কীভাবে ইলেকট্রিক চার্জ কোনো বস্তুকে কীভাবে আমরা চার্জ করতে পারি, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ আধানে আহিত করতে পারি, ঠিক আছে। যেহেতু আমরা যখন কোনো শীতকালের সোয়েটার পরি তখন শরীরের সাথে ঘর্ষণ লাগে এবং ঘর্ষণের ফলে কী হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়, ঠিক আছে। এছাড়া যখন আমরা কোনো কম দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াই তখন কী হয়, চুলের সাথে চিরুনির ফ্রিকশন হয়, ফ্রিকশনের ফলে ইলেকট্রনের আদান প্রদান হয়, যার ফলে দুটো বস্তুর কেউ পজিটিভ কেউ নেগেটিভ হয়, ঠিক আছে। পার্টিকুলারলি ড্রাই ওয়েদারে এটা ভালো হয়। ওয়েটি ওয়েদার বা ধরো বর্ষাকালে কী হয়, জলীয় বাষ্প বেশি থাকে, ফলে ইলেকট্রনের আদান প্রদানটা অতটা ভালো হয় না বা জলীয় বাষ্পের মধ্যে ইলেকট্রনগুলো চলে যায়। সেই কারণে কী হয়, তোমার বস্তুর মধ্যে যে পজিটিভ নেগেটিভ যে চার্জের অ্যামাউন্ট সেটা অনেকটা কম থাকে, যার ফলে ফিল করা যায় না। কিন্তু শীতকালে এটা হয়, কারণ ড্রাই ওয়েদার থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে না, ফলে এক্সট্রা ইলেকট্রনগুলো তোমার বস্তুর মধ্যেই আবদ্ধ থাকে। বলছে ইউ হ্যাভ এভার ট্রাই টু ফাইন্ড এনি এক্সপ্লেনেশন ফর দিস ফেনোমেনন। হ্যাঁ, তাহলে এর ফেনোমেনন যে এক্সপ্লেনেশন সেটা তো আমরা বোঝার চেষ্টা করি কি যে কেন এমন হয়। অ্যানাদার কমন এক্সাম্পল অফ ইলেকট্রিক ডিসচার্জ ইজ দ্য লাইটনিং দ্যাট উই সি ইন দ্য স্কাই ডিউরিং থান্ডারস্টর্ম। হ্যাঁ, দেখো, মেঘের মধ্যেও কিন্তু এই ইলেকট্রিক চার্জ জেনারেট থাকে এবং ভূমিষ্যতে তোমার এই যে ইলেকট্রিক চার্জ যেটা এক্সট্রা থাকে সেটা ভূমির মধ্যে যে আদান প্রদান হয় সেটা কিসের মাধ্যমে হয়, লাইটনিংয়ের মাধ্যমে, বা যে বাজ পড়ে তখন এক্সট্রা যে আধান সেটা ভূমিতে চলে আসে এর মাধ্যমে, অর্থাৎ একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়। বিষয়টা এইভাবে বোঝা যাক। দেখো, ধরো এটা মেঘ, হ্যাঁ, আর এটা ভূমি। তো ধরে নাও এটা পজিটিভ হয়ে আছে, তো ভূমিকে আমরা নেগেটিভ ধরে নিই। তাহলে দেখো, এই প্রচুর ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ থাকে, কোনো তারের প্রয়োজন হয় না। বাতাসে যে
কণাগুলো আছে, পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলো এখানে মাধ্যম হিসেবে, মলিকিউলগুলো মাধ্যম হিসেবে কাজ করে, যার ফলে এখান দিয়ে কী হয়, বাজ পড়ে। ঠিক আছে, মানে বাজ পড়া মানে আর কিছুই না, যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, যার ফলে মেঘ ডিসচার্জ হয়, আধান চলে যায়। ঠিক আছে। We also experience a sensation of an electric shock either while opening the door of a car or holding the iron bar of a bus after sliding from our seat. হ্যাঁ, এটাও তাই, অনেকক্ষণ ধরে বসে থাকলে বা ধরে থাকলে কী হয়, ফ্রিকশান হয়। ফ্রিকশানের ফলে কী হয়, তোমার যেটা বললাম, ইলেকট্রনের আদান প্রদান হয়, এর ফলে কেউ পজিটিভ হয়ে যায়, কেউ নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তা পজিটিভ নেগেটিভ হয়ে গেলেই কী হয়, কারেন্টের ফ্লো হয়। তোমরা নিচু ক্লাসে পড়ে 11 ক্লাস 10-এ পড়েছো যে পজিটিভ টু নেগেটিভের দিকে কী হয়, কারেন্ট আই ফ্লো করে, তাহলে আমরা একটা শক খাই। দ্য রিজন ফর দিস এক্সপিরিয়েন্স ইজ ডিসচার্জ অফ ইলেকট্রিক চার্জ থ্রু আওয়ার বডি। তাহলে যখনই কারেন্টটা ফ্লো করে বডির মধ্যে দিয়ে, তখনই আমরা এই শকটা খাই, তাই না? হুইচ ওয়ার অ্যাকুমুলেটেড ডিউরিং দ্য রাবিং, এই দেখো, রাবিং অফ ইনসুলেটিং সারফেস। ইনসুলেটিং মানে এমন একটা মাধ্যম যে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে না, তাকে ইনসুলেটর বলে। তো এই ধরনের ইনসুলেটরকে যদি আমরা রাব করা মানে হচ্ছে ঘষা বা ঘর্ষণ, ফ্রিকশন দেওয়া, তার ফলে কী হয়, এদের সারফেসের ওপরে, ভেতরে তো ঢুকতে পারে না, ধরো এটা একটা রড, ইনসুলেটিং রড, এদের সারফেসের ওপরে পজিটিভ হোক বা নেগেটিভ হোক চার্জ অ্যাকুমুলেটেড হয় বা জড়ো হয়। বোঝা গেল? ইউ মাইট হ্যাভ অলসো হেয়ার দ্যাট দিস ইজ ডিউ টু জেনারেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তার মানে দেখো, ইলেকট্রিসিটিটা কী হয়, সারফেসের ওপরেই থাকে, স্ট্যাটিক অর্থাৎ স্থির থাকে। বিষয়টা এভাবে বোঝা যাক, ধরো কোনো একটা পাত নিয়েছো, এটা ধরো প্লাস্টিকের একটা পাত, এর ওপরেই কিন্তু চার্জটা থাকবে, অ্যাকুমুলেটেড হবে, স্ট্যাটিক অবস্থায় থাকবে। অর্থাৎ আধান যে চলাচল করবে এদিক থেকে ওদিক বা এদিক থেকে এদিক, এই ডাইরেকশন বা এই ডাইরেকশন, এমন নয়, এর ওপরে স্থির থাকবে আধানগুলো, এই জন্য বলা হয় কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওকে, দিস ইজ প্রিসাইসলি দ্য টপিক উই আর গোয়িং টু ডিসকাস ইন দিস অ্যান্ড দ্য নেক্সট চ্যাপ্টার। স্ট্যাটিক মিনস এনিথিং, দ্য স্ট্যাটিক মিন কি, এনিথিং দ্যাট ডাজ নট মুভ অর চেঞ্জ উইথ টাইম। তাহলে কী বললাম, এই যে এখানে যে আধানগুলো আছে, এই আধানগুলো মুভ করতে পারে না বা চেঞ্জও হয় না টাইমের সাথে। অর্থাৎ এর মধ্যে যদি 10 ইউনিট আধান থাকে, সেটা 10 ইউনিটই থাকবে টাইমের সাথে, সেজন্য বুঝে ডাজ নট চেঞ্জ উইথ টাইম। ইলেকট্রোস্ট্যাটিক ডিলস উইথ আস দ্য স্টাডি অফ ফোর্স, ফিল্ড, পোটেনশিয়াল অ্যারাইজিং ফ্রম স্ট্যাটিক চার্জ। তাহলে দেখো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক যেটা পড়ছি সেটা কি অ্যাকচুয়ালি, যে স্ট্যাটিক চার্জের প্রপার্টি, স্ট্যাটিক চার্জ যে অন্য চার্জের উপর যে ফোর্স দেয় বা তার যে ফিল্ড জেনারেট করে, যে ফিল্ড মানে কি, যে অঞ্চলের মধ্যে তার এই আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা কাজ করে, পোটেনশিয়াল বা বিভব যেটা থাকে, ঠিক আছে, বিভব থাকার কারণেই তো কারেন্ট ফ্লো হয়। যেমন এখানে যদি মেঘ পজিটিভ হয়, উচ্চ বিভব, হাই পোটেনশিয়াল, আর ভূমি যদি নেগেটিভ হয় তাহলে কি, এটা কী হবে, লো পোটেনশিয়াল, তাই না? তাহলে লো পোটেনশিয়াল হাই পোটেনশিয়ালের মধ্যেই কী হয়, কারেন্ট ফ্লো হয়। এটাও কিন্তু এই স্ট্যাটিক চার্জেরই কি একটা প্রপার্টিস, পোটেনশিয়াল জেনারেট করে। ওকে, দেখো তোমরা ভিডিও টাইমিং দেখবে না, ভিডিও লম্বা হতেই পারে, কারণ বোঝাতে গেলে অনেক সময় লাগে। তো তোমাদের পেশেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশেন্স রাখো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, প্রতিটা ভিডিওকে ডিটেলসে দেখো, দরকার হলে দুবার দেখো। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও আমাকে, আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের উত্তর দেব। ওকে, নেক্সট দেখো, ইলেকট্রিক চার্জ কী জিনিস। ইলেকট্রিক চার্জ বা আধান, তড়িৎ আধান কী জিনিস।
Historically, the credit of discovery of the fact that amber rubbed with wool or silk cloth attract light object goes to Thales of Miletus, Greece, around 600 BC, অর্থাৎ বহু বছর আগে, আজ থেকে 2600 বছর আগে, বিসি বিফোর ক্রাইস্ট যেটা। তো দেখো হিস্টোরিক্যালি এখানে কী হয়েছে, অ্যাম্বার একটা ইনসুলেটর, ঠিক আছে, অ্যাম্বার একটা ইনসুলেটর, বা ইনসুলেটর কাকে বলে একটু আগেই বললাম, যারা তড়িৎ পরিবহন করতে পারে না ইনসুলেটর। রাব উইথ উল বা সিল্ক, উল তো তোমরা চেনো, উলের সোয়েটার হয়, সিল্ক জানো সিল্কের শাড়ি হয় বা সিল্কের একটা সুতো এক প্রকার। তো যদি আমরা অ্যাম্বারকে উল বা সিল্ক দিয়ে রাব করি বা ঘষি, যার ফলে কী হয়, দেখা গেছে যে এরা আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে। কে, ধরো অ্যাম্বারকে তুমি উল দিয়ে ঘষার পরে দেখবে যে অ্যাম্বার উলের সাথে কী আছে, আটকে আছে, অ্যাম্বার উলের সাথে কী আছে, আটকে আছে। ওকে, বা সিল্ক দিলেও দেখা যায় তাই, অ্যাম্বার উলে সিল্কের সাথে আটকে আছে। এটা কেন হয়? দ্য নেম ইলেকট্রিসিটি ইজ কয়েন ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডটা কি, ইলেকট্রন মিনিং অ্যাম্বার। তাহলে অ্যাম্বারেরই কিন্তু আসল নাম ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এক্সপেরিমেন্টে দেখাচ্ছে যে এটা একটা গ্লাস রড, ঠিক আছে। এখানে এক্সপেরিমেন্টে দেখো সিল্কের থ্রেড দিয়ে আমরা ঝুলিয়ে রেখেছি গ্লাস রডকে। আচ্ছা, আর এখানে নিয়েছি প্লাস্টিক রড। ওকে, তো দেখো ফার্স্ট এক্সপেরিমেন্টে দেখো কী করেছে, একটা গ্লাস রডকে তোমার সিল্ক দিয়ে বা উল দিয়ে ঘষা হয়েছে, যার ফলে গ্লাস রডে কী হয়েছে, পজিটিভ চার্জ নিয়ে নিয়েছে, ঠিক আছে। কেন এমন হয়েছে? ধরো এটা একটা গ্লাস রড আর এটা একটা সিল্কের কাপড় আর একটা গ্লাস। যখন এই দুটোকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করা হবে, কি হয়, গ্লাস রড থেকে ইলেকট্রন সিল্কে চলে আসে, গ্লাস রড থেকে ইলেকট্রন সিল্কে চলে আসে। এই যে চলে আসে, যার ফলে কি হয়, যার ফলে তোমার গ্লাস রড পজিটিভ হয়ে যায়, কারণ ইলেকট্রন চলে গেলে পরমাণুর মধ্যে কী থাকে, ইলেকট্রন আর প্রোটন, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয় আর প্রোটনের চার্জ পজিটিভ হয়। যদিও দুটোরই চার্জ ভ্যালু সমান, কী হয় ভ্যালু 1.6 × 10⁻⁻19 কুলম, আর এ হয় +1.6 × 10⁻⁻19 কুলম, সমান হয়, কিন্তু একটা পজিটিভ একটা কি নেগেটিভ। তাহলে ইলেকট্রন সিল্কের মধ্যে বেড়ে যাচ্ছে, বোঝা গেল। এবার দুটো গ্লাস রডকে যদি সিল্ক দিয়ে ঘষি, তাহলে দুজনেই পজিটিভ হবে। তাহলে একটা গ্লাস রড আর একটা গ্লাস রডকে কী করবে, বিকর্ষণ করবে, পজিটিভকে বিকর্ষণ করে। একই রকমভাবে যদি প্লাস্টিকের রড নিই, উল্টো ঘটনা ঘটে। সিল্ক দিয়ে যদি প্লাস্টিককে ঘষা হয়, তাহলে সিল্ক কী করে, ইলেকট্রন প্লাস্টিককে প্রদান করে। এরকম দুটো প্লাস্টিক রডকে ঘষার পরে কাছাকাছি নিয়ে এলে এরাও বিকর্ষণ করে, কারণ সমাধান পজিটিভকে বিকর্ষণ করে, নেগেটিভকে বিকর্ষণ করে। কিন্তু যখন গ্লাস রড আর প্লাস্টিক রড নিয়ে আসা হচ্ছে, তখন পরস্পরকে আকর্ষণ করছে। এখন বলবো এরকম কেন, সিল্ক কেন ইলেকট্রনগুলো নেয়? এটা একটা সিরিজ আছে, যে ওপরে থাকে, গ্লাস কি থাকে সেই সিরিজে ওপরে থাকে, আর সিল্ক থাকে কি মিডিলে, আর নিচে কি থাকে, প্লাস্টিক, ঠিক আছে। তাহলে যে ওপরে থাকবে সে পজিটিভ হবে, ঠিক আছে, যে ওপরে থাকবে সে পজিটিভ হবে নিচেরটা দিয়ে যদি ঘষা হয়, ঠিক আছে। নেক্সট বলছে মেনি সাচ পেয়ার অফ মেটেরিয়ালস হোয়ার নোন হুইচ অন রাবিং কুড অ্যাট্রাক্ট লাইট অবজেক্ট লাইক স্ট্র, পিট বলস অ্যান্ড বিটস অফ পেপার, ঠিক আছে। পিট বলস দেখেছো, গোল গোল সোলার বল হয়, ঠিক আছে। স্ট্র যেটা দিয়ে আমরা থামস আপ খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই। বিটস অফ পেপার, চিরুনি দিয়ে আমরা এই খেলাটা খেলেছি ছোটোবেলায়, যে চিরুনিটা মাথায় ঘষার পরে ছোটো ছোটো পেপারের কুচি করে ছোট্ট ছোট্ট, সেগুলোকে কাছে নিয়ে গেলে দেখা যায় আকর্ষণ করে, তাই না। তাই সেম কাজ একই, এই কারণেই হয় যে কাছে নিয়ে গেলে আকর্ষণ করে।
তবে এটা আহিতকরণের জন্য হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। It was observed that if two glass rods rub with wool or silk cloth are brought close each other, they repel each other. এটা বললাম। The two strand of wool or two piece of silk cloth with which the rod were rubbed also repel each other. তারা পরস্পরকে করবে, কারণ দুটো সিল্কও তো নেগেটিভ হয়ে যাচ্ছে, পরস্পরকে রিপেল করবে। However, the glass rod and wool attract each other. হ্যাঁ, কিন্তু গ্লাস রড আর উলটা আকর্ষণ করবে, কারণ পরস্পর বিপরীত চার্জ। সিমিলারলি টু প্লাস্টিক রডের ক্ষেত্রেও তাই হয়, একই ঘটনা ঘটে। প্লাস্টিক আর যদি তুমি গ্লাস রডকে কাছে আনো, তখন তারা কী করবে? আকর্ষণ করবে, তাই না? তাহলে দেখো নেক্সট, দিস সিমিংলি সিম্পল ফ্যাক্ট হোয়ার এস্টাবলিশ ফ্রম ইয়ার অফ এফোর্টস অ্যান্ড কেয়ারফুলি এক্সপেরিমেন্টস and their analysis. It was concluded after many careful studies by different scientists that there were only two kinds of an entry which is called the electric charge. So এখানে কি বলছে? That there were only two kinds of an entry which is called electric charge. Two kinds, তাই না? দুই রকমের হয়। We say that the bodies also glass or plastic rod, silk, fur and pith balls are electrified. দেখো এখান থেকে বাকিগুলো পড়ে নিলেও এখানে দেখো দুটো পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কি, লাইক চার্জেস রিপাল আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। তাহলে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এরা কী করে? রিপাল, রিপেল করে, রিপেল। আর পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ যাই বলো, ওখানে এরা অ্যাট্রাক্ট। ঠিক আছে? তারপর হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ডিফার দ্য টু কাইন্ড অফ চার্জ ইজ কল্ড দ্য পোলারিটি অফ চার্জ। তাহলে পোলারিটি অফ চার্জ কি? হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ডিফারেন্সিয়েট টু কাইন্ড অফ চার্জ। যে প্রপার্টি তাদের এই চার্জগুলোকে ডিফারেন্সিয়েট করে, আলাদা করে, তাকেই কী বলে? পোলারিটি। তাহলে এটা হচ্ছে পজিটিভ পোলারিটি, একটা পোলারিটিকে পজিটিভ বলি, আর একটা পোলারিটিকে কী বলি? নেগেটিভ। ঠিক আছে? দেখো, when glass rod is rubbed with silk, the rod acquire one kind of charge and the silk acquire the second kind of charge. This is true for the any pair of objects that are rubbed to be electrified. Now, if the electrified glass rod is brought in contact with silk with which it was rubbed, they no longer attract each other. They also do not attract or repel other light objects as they did no being electrified. এর মানেটা দেখো, এর মানে যেটা বলেছে যে ডিড নট বিং ইলেকট্রিফাইড, তার মানে কি, তুমি যদি ওই গ্লাস রডটা আর সিল্কটাকে কিছুক্ষণ কাছে রাখো, মানে অ্যাট্রাক্ট করে ধরে রাখে, এরকম করে ধরে রাখে, কিছুক্ষণ পরে কি হবে? যে ওদের মধ্যে যে চার্জ ছিল পজিটিভ আর নেগেটিভ, সেই পজিটিভ নেগেটিভটা পরস্পরের মধ্যে আদান প্রদান হয়ে আবার কী হবে? ওরা জিরো হয়ে যাবে। ওই জন্য কিছুক্ষণ পরে কী হবে? আর অ্যাট্রাক্ট করবে না। ঠিক আছে? নেক্সট কী বলছে? দাস দ্য চার্জ অ্যাকোয়ার্ড আফটার রাবিং আর লস্ট হোয়েন দ্য চার্জ বডি আর ব্রট ইন কন্ট্যাক্ট। তাহলে লস্ট হয়ে যায় কন্ট্যাক্ট আনলে, স্বাভাবিক। ধরো এ পজিটিভ ছিল আর এই সিল্কের যেটা এ ছিল এ নেগেটিভ। ঠিক আছে? এখন এদেরকে একসাথে রাখলে কিছুক্ষণ পরে কী হবে? এই ইলেকট্রনগুলো যেগুলো আগে দিয়েছিল ঘষার ফলে, সেই ইলেকট্রনগুলো আবার কি সিল্ক থেকে কোথায় চলে যাবে? সিল্ক থেকে রডে চলে যাবে, যার ফলে রডও জিরো চার্জ হয়ে যাবে, জিরো, আর সিল্কও কী হয়ে যাবে? জিরো চার্জ হয়ে যাবে। যখনই জিরো হয়ে যাবে আর এদের মধ্যে কি অ্যাট্রাকশন থাকবে না। হোয়াট ক্যান ইউ কনক্লুড ফ্রম দিস অবজারভেশন? কী কনক্লুড করা যাবে? ইট জাস্ট টেল আস দ্যাট আনলাইক চার্জেস অ্যাকোয়ার্ড বাই দ্য অবজেক্ট নিউট্রালাইজ অর নালিফাই ইচ আদার এফেক্ট। একদম, আনলাইক চার্জেস পরস্পরের এফেক্টকে কী করে? নালিফাই করে, মানে জিরো করে দেয়, নিউট্রালাইজ করে, মানে প্রতিমিত করে দেয়, প্রতিমিত, নিউট্রালাইজ বা প্রতিমিত করে দেয়। Therefore the charges are named as positive আর নেগেটিভ, কারণ পজিটিভ আর নেগেটিভেই কী হয়? +1 আর -1 কী হয়? জিরো হয়। +5 আর -5 কী হয়? জিরো হয়। বোঝা গেল? বাই দ্য আমেরিকান সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটাকে প্রথম পজিটিভ এবং নেগেটিভ বলেছিল। বাই কনভেনশন দ্য চার্জ অন গ্লাস রড অর ক্যাটস ফার ইজ কল্ড পজিটিভ অ্যান্ড দ্যাট অন প্লাস্টিক রড অর সিল্ক is termed negative. If an object possesses an electric charge, it is said to be electrified or charged. When it has no charge, it is said to be electrically neutral. তাহলে কখন কোনো বস্তুকে চার্জ বলবো? ধরো একটা বস্তু যখন পজিটিভ বা নেগেটিভে থাকবে তখনই বলবো কি ইলেকট্রিফাইড, এই ইলেকট্রিফাইড অবস্থায় আছে, হ্যাঁ, বা আহিত, বাংলায় বলে আহিত অবস্থায় আছে। সে পজিটিভ আহিত হতে পারে, নেগেটিভ আহিত হতে পারে। আর যদি চার্জ না থাকে তাহলে তাকে বলবো কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। নিউট্রাল মানে কি ইলেকট্রিক্যালি প্রতিমিত অবস্থায় আছে। ঠিক আছে, যে সিম্পল অ্যাপারেটাস টু ডিটেক্ট চার্জ অন এ বডি ইজ এ গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ কি ফিগারে দেখে নাও, এই দেখো এটা হচ্ছে গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, তো এ কি করে, এ কোনো বস্তুর মধ্যে কতটা আধান আছে তার পরিমাণ বলতে পারে না, কিন্তু অ্যামাউন্টটা বেশি না কম সেটা এ বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে, বা কোনো বস্তু আহিত আছে কি নেই সেটাও এ বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে, ইট কনসিস্ট অফ ভার্টিক্যাল মেটাল রড হাউস ইন এ বক্স উইথ টু থিন গোল্ড লিপস attached to its bottom end. When a charged object touches the metal knob at the top of the rod, charge flow on it, the leaves and they diverge. Diverge মানে কি বিক্ষেপিত হয়। কারণ বিষয়টা এরকম যে গোল্ড লিপ তো থাকে এইভাবে, এইভাবে দেওয়া থাকে একটা গোল্ড লিপ, এরকম ভি শেপে থাকে। অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় ভি শেপে থাকে না, প্রথম অবস্থায় পরস্পর কী থাকে, পরস্পরের সঙ্গে লেগে থাকে এইভাবে। কিন্তু যখনই চার্জ দেওয়া হয়, প্লাস হোক বা মাইনাস যাই চার্জই দাও, এই লিপ দুটোই যায়, এই লিপ দুটো ধরো প্লাস যাচ্ছে, তাহলে কী হয়, এরা ডিফ্লেক্ট করে। ডিফ্লেক্ট করা মানে এরকম যে এদিকে সরে যায়, এদিকে সরে যায়, ফলে ভি শেপটা বাড়তে থাকে। যদি অনেক বেশি হয় তাহলে একদম কী হয়ে যাবে, পরস্পর সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। বুঝা গেল? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে অনেক বেশি থাকলে। হ্যাঁ, আর এটাই ম্যাক্সিমাম। নেক্সট দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই মেটেরিয়াল বডি ইজ অ্যাকোয়ার্ড চার্জ। ইউ নো দ্যাট অল ম্যাটার ইজ মেড আপ অফ অ্যাটম অ্যান্ড অর মলিকিউল। তাহলে অ্যাটম আর মলিকিউল দিয়েই সব ম্যাটার তৈরি। অলদো নর্মালি দ্য মেটেরিয়াল আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, কিন্তু দেখো সব মেটেরিয়াল ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে কেন? They do not contain charge but their charge are exactly balance. কেন দেখো এখানে কি বলতে চাইছে, এক্স্যাক্টলি ব্যালেন্স। দেখো তুমি যদি একটা লোহার টুকরো নাও, লোহার টুকরো যদি নাও, তাহলে লোহার টুকরোর মধ্যে যতগুলি ইলেকট্রন থাকে, যদি n সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে n সংখ্যকই কী থাকে, প্রোটন থাকে। n সংখ্যক ইলেকট্রন, n সংখ্যক প্রোটন থাকে, তাহলে মাইনাস আর প্লাস কাটলে কী হয়ে যায়, 0। তাহলে কোনো একটা ধাতু বা বস্তু যদি তুমি একটা প্লাস্টিকের টুকরোও নাও, সেই প্লাস্টিকের টুকরোর মধ্যেও কী থাকে, n সংখ্যক ইলেকট্রন যদি থাকে n সংখ্যক প্রোটনই থাকবে, এবং যার ফলে ওভারঅল চার্জ কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, যার ফলে ব্যালেন্স কন্ডিশনে থাকে। ফোর্স দ্যাট হোল্ড দ্য মলিকিউল টুগেদার, force that hold atom together in solid, the adhesive force of glue, force associated with surface tension, all are basically electric in nature. তাহলে দেখো কোনো বস্তুর মধ্যে যে মলিকিউল আছে বা অণু যাকে বলে, অণুগুলোকে ধরে রাখার জন্য যে ফোর্স, অ্যাটমগুলোকে সলিডের মধ্যে ধরে রাখার জন্য যে ফোর্স, যখন আমরা গ্লু বা আঠা ইউজ করি কোনো কিছু আটকানোর জন্য, তার যে ফোর্স, সারফেস টেনশন বা তোমার যে পৃষ্ঠ টান যাকে বলি আমরা, তার যে ওই যে টান, যে ফোর্স, বেসিক্যালি এগুলো সবই কি ইলেকট্রিক নেচার। সেখানে সবই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশানের ফলেই এরা কী করেছে, পরস্পরকে টেনে ধরে রেখেছে। ঠিক আছে, তো এই ধরনের ফোর্সগুলো কিন্তু সব ইলেকট্রিক ফোর্স, অ্যারাইজিং ফ্রম দ্য ফোর্স বিটুইন চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেল জন্য। দাস দ্য
ইলেকট্রিক ফোর্স is all pervasive and it encompasses almost each and every field associated with our life. আমাদের জীবনে এই ফোর্সটার গুরুত্ব অনেক বেশি. It is therefore essential that we learn more about such a force. To electrify a neutral body, একটা নিউট্রাল বডিকে ইলেকট্রিফাই কীভাবে করবো? উই নিড টু অ্যাড অর রিমুভ ওয়ান কাইন্ড অফ চার্জ. তাহলে হয় তাকে পজিটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, তার জন্য কী করতে হবে? দেখো এখন মনে রাখবে তোমরা যে ইলেকট্রনকে সরানো যায়, প্রোটনকে সরানো যায় না, কারণ প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে. তাহলে আমরা কাউকে ইলেকট্রন দিতে পারি, তাহলে সে নেগেটিভ হবে. কারোর থেকে ইলেকট্রন নিতে পারি, তাহলে কী হবে? সে পজিটিভ হয়ে যাবে. সো আমরা যখন কোনো বস্তুকে চার্জ বলি, উই অলওয়েজ রিফার টু ইটস এক্সেস চার্জ অর ডেফিসিট অফ চার্জ. তাহলে এক্সেস হয়ে গেছে চার্জ বা ডেফিসিট হয়ে গেছে কোনো এক প্রকার চার্জ. ইন সলিড সাম অফ দ্য ইলেকট্রনস বিং লেস টাইটলি বাউন্ড ইন দ্য অ্যাটম আর দ্য চার্জেস হুইচ আর ট্রান্সফারেড ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার. তাহলে দেখো বস্তুর মধ্যে, সলিডের মধ্যে কিছু ইলেকট্রন থাকে যেগুলো লুজলি বাউন্ড থাকে, একদম বহিস্থকক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাদের লুজলি বাউন্ড থাকে, মানে নিউক্লিয়াসের সঙ্গে তাদের যোগাযোগটা কম থাকে. তো তাদেরকে আমরা কী করতে পারি? হারাতে পারি, সরাতে পারি, ঠিক আছে, ট্রান্সফার করতে পারি. এ বডি ক্যান দাস বি চার্জ পজিটিভলি বাই লুজিং সাম অফ ইটস ইলেকট্রন. তাহলে কেউ যদি পজিটিভ হয় তার কারণ কি? সে কিছু ইলেকট্রন হারিয়েছে. সিমিলারলি এ বডি ক্যান বি চার্জ নেগেটিভলি বাই গেনিং ইলেকট্রন আর লুজিং ইলেকট্রন, মানে গেইন করেছে কিছু ইলেকট্রন আর কিছু লুজ করেছে. when we rub a glass rod with silk, some of the electron from the rod are transferred to the silk cloth. তাহলে রড থেকে, এটা প্রথমেই বলেছি, কিছু ইলেকট্রন সিল্কে চলে গেছে, যার ফলে রড পজিটিভ হয়ে গেছে, সিল্ক নেগেটিভ হয়ে গেছে. when we rub a glass rod with silk, some, তো এটা পড়লাম. no new charge is created in the process of rubbing. কোনো নতুন চার্জ কিন্তু তৈরি হচ্ছে না. Also the number of electrons that are transferred is a very small fraction of the total number of electrons in the material body. খুবই সামান্য যায়, যেগুলো লুজলি বাউন্ড থাকে. তবে এটা একটা অ্যাটম. তাহলে এই অ্যাটমের মধ্যে, এটা তো নিউক্লিয়াস, এই যে পজিটিভ নিউক্লিয়াস, চারিপাশে ইলেকট্রন ঘুরছে. এই যে বাইরের যে ইলেকট্রনগুলো, এগুলো লুজলি বাউন্ড থাকে, যার ফলে ঘর্ষণের ফলে কী হয়? এই ইলেকট্রনগুলো মধ্যেই ট্রান্সফার হয়, ঠিক আছে, এগুলো বেরিয়ে আসে, বা কোনো একটা ইলেকট্রন এখানে ঢুকেও আসতে পারে, ঠিক আছে. তো এইটাই ঘটনা ঘটে. নেক্সট আমরা জানবো কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর কী জিনিস. তো কন্ডাক্টর হলো যারা তড়িৎ পরিবহন করতে পারে, আর ইনসুলেটর যারা তড়িৎ পরিবহন করতে পারে না. অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হয়, আর ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হতে পারে না. বোঝা গেল? যেমন কন্ডাক্টরের মধ্যে কে পড়ে? অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, ঠিক আছে, সমস্ত ধাতু, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই কি কন্ডাক্টর হয়. ইনসুলেটরের মধ্যে কারা পড়ে? ইনসুলেটরের মধ্যে বাকি তবে কার্বন পড়ে এর মধ্যে, কিন্তু কার্বনের একটা বহুরূপতা, তো এর মধ্যে কিছু কিছু আছে যে কী করে, যেমন গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, আর সালফার, ফসফরাস, ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যারা আর্সেনিক, অ্যান্টিমনি, এরা ইনসুলেটর হয়. এছাড়া প্লাস্টিক তো কম্পাউন্ড যৌগ, ঠিক আছে. এছাড়া ইটকাট পাথর, ঠিক আছে, বালি, এগুলো সব কী হয়? ইনসুলেটর হয়. দেখো এই কন্ডাক্টর ইনসুলেটর প্যারাটা তোমরা যদি পড়ো, এখানে যেটা বলতে চেয়েছে সেটা কি বলে দিচ্ছি, যে আমরা ইনসুলেটর যদি নিই, একটা ধরো ইনসুলেটর, এটা প্লাস্টিক, আর ধরো একটা, তাহলে একটা প্লাস্টিক নিয়েছে, এটা আয়রন নিয়েছে. এখন দুটোকেই যদি রাব করি, তাহলে প্লাস্টিকে কি থাকে? প্লাস্টিকের মধ্যে ইলেকট্রন যদি আমরা দিই, বা ইলেকট্রন এখানে চলে যায়, ধরো এইটুকু অঞ্চল ঘষা হলো, ঠিক আছে, বাকিটা ঘষলাম না, তাহলে পজিটিভ যে চার্জ সেটা এইটুকুর মধ্যেই থাকবে. কেন থাকবে? কারণ এর ক্ষমতা নেই চার্জকে নিজের মধ্যে দিয়ে চালানোর. বোঝা গেল?
এই ইনসুলেটরের ধর্ম এটা। কিন্তু আয়রনকে যদি ঘষা হয়, ধরো তুমি এইটুকু জায়গায় ঘষলে, তাহলে এর মধ্যে ধরো পজিটিভ বা নেগেটিভ যাই হোক এইখানে থাকবে। এখন মানুষ তো সেই হাত দিয়ে ধরে থাকবে, এখানে ধরো কারোর হাত আছে, এই জায়গায় কেউ হাত দিয়ে ধরে রেখেছে, ঠিক আছে, তাহলে এই জায়গায় যেহেতু ধরে রেখেছে, চার্জটা ফ্লো করে এখান দিয়ে আসতে পারছে না। কিন্তু কোনো মানুষ যদি এখানে ধরে রাখে হাত দিয়ে, তাহলে কী হবে, যেহেতু এটা কন্ডাক্টর, তাহলে এই যে চার্জ এইভাবে মানুষের হাত দিয়ে কি পৃথিবীতে আর্থে চলে যাবে, আর্থ, তাহলে আর্থে চলে যাচ্ছে। তাহলে আয়রনের মধ্যে, লোহার মধ্যে কি চার্জকে ধরে রাখা সম্ভব হচ্ছে না, কিন্তু প্লাস্টিকের মধ্যে সেটা সম্ভব হচ্ছে। তাই জন্য এটাকে বলা হয় কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক স্থির থাকছে। আর এটা হয়ে যায় কি কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, চলতড়িৎ যাকে বলে, যেটা আমরা পরে পড়ব। এখন যদি এমন করা হয় যে লোহার রডের মধ্যেই আমি রাখবো, তাহলে কি করতে হবে, তোমার এই প্রান্তটাকে কোনো একটা ইনসুলেটর দিয়ে দিতে হবে, এই জায়গাটা কোনো একটা ইনসুলেটর, মানে বিষয়টা এরকম হবে, এই লোহার রড আর এখানে ইনসুলেটরের একটা পাত দিয়ে দিতে হবে। তাহলে এটা আয়রন আর এটা কোনো একটা ইনসুলেটর বা প্লাস্টিক রেখে দিতে হবে। তাহলে কী হবে, এর মধ্যে যে পজিটিভটা থাকবে, এবার এখানে যদি তোমরা ধরো প্লাস্টিক অংশটাই, তাহলে কি চার্জ যেতে পারবে না, কারণ এটা ইনসুলেটর, তখন এর মধ্যে কি আধান থাকবে, পজিটিভ হোক নেগেটিভ হোক এর মধ্যে থাকবে। বোঝা গেল, এই প্যারাটা এটাই বলতে চেয়েছে। এছাড়া আর একটা ধরনের মেটেরিয়াল হয় যাকে বলে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, অর্ধপরিবাহী, হুইচ অফার রেজিস্ট্যান্স টু দ্য মুভমেন্ট অফ চার্জ হুইচ ইজ ইন্টারমিডিয়েট বিটুইন কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর। অর্থাৎ কন্ডাক্টরের মতো অতটা ভালো পরিবহন করতে পারে না তড়িৎ, আবার ইনসুলেটরের মতো অত খারাপও নয়, অত রেজিস্ট্যান্সও থাকে না, ঠিক আছে, তাকে সেমিকন্ডাক্টর বলে। সেমি মানে যেন মিডিল। নেক্সট দেখো বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জেস। কী কী বেসিক প্রপার্টি আছে, আমরা দুই টাইপের চার্জ দেখেছি, নেমলি পজিটিভ এবং নেগেটিভ, and their effect tend to cancel each other. Here we shall now describe some of other properties of the electric charges. If the size of charged body are very small as compared to the distance between them, we treat them as a point charge. Very important. What is point charge? ধরো তুমি এখানে একটা বস্তু, ধরো একটা বড় বস্তুই ধরি, এই বড় বস্তু নিলে এর মধ্যে পজিটিভ চার্জ আছে, আর এখানে একটা বস্তু নিলে এর মধ্যে নেগেটিভ চার্জ আছে। এখন দেখো এর যে ডায়ামিটার, তার যা ভ্যালু, সাপোজ ধরো 1 সেমি, আর এর ডায়ামিটারও ধরে নাও সাপোজ 1 সেমি, কিন্তু এখান থেকে ডিস্ট্যান্স এদের ধরে নাও 10 মিটার। 10 মিটার মানে কত হয়, 1000 সেমি। তাহলে 1000 সেমির জায়গায় 1 সেমি অনেকটাই ছোটো। তাহলে আমি কি বলতে পারি, যে একে এইভাবে দেখাতে পারি যেটা একটা পয়েন্ট চার্জ প্লাস, আর একেও এইভাবে দেখাতে পারি যেটা একটা পয়েন্ট চার্জ মাইনাস। তাহলে এই পয়েন্ট চার্জ প্লাস আর পয়েন্ট চার্জ মাইনাসের মধ্যে ডিস্টেন্স কত, 10 মিটার। বোঝা গেল। তাহলে বড় বস্তুকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে ধরতে পারি যদি বড় বস্তুটার যে ডাইমেনশন, ঠিক আছে, সেই ডাইমেনশন বস্তুগুলোর মধ্যে যে ডিস্টেন্স তার তুলনায় অনেক কম হয়, তাহলে তাকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে ধরতে পারি। অল দ্য চার্জ কন্টেন্ট অফ দ্য বডি ইজ অ্যাজিউম টু বি কনসেন্ট্রেটেড অ্যাট দ্য পয়েন্ট ইন স্পেস। হ্যাঁ, এবার দেখো এই বস্তুর মধ্যে ওপরে, এই যে বড় বস্তুটা আমি নিয়েছি, ধরো একটা উদাহরণ দিই, এই একটা বস্তু বা গোলক, এর চার্জ ওপরে আছে, পজিটিভ চার্জটা ওপরে আছে, একদম উপরে, তাহলে ছড়িয়ে আছে উপরে। তাহলে আমরা তখন তাকে কী ধরে নেবো, যে এই চার্জটা কোথায় আছে, পয়েন্ট চার্জ যখন ধরবো, যে পয়েন্ট চার্জটা কোথায় আছে, সেন্টারে আছে, তাহলে এই সেন্টারে আছে টোটাল পয়েন্ট চার্জটা। যখন এই বড় বস্তুটাকে অ্যাজ এ পয়েন্ট চার্জ হিসেবে ধরবো, তখন ধরে নেবো ওই সেন্টারটাতেই পজিটিভ চার্জটা আছে, টোটাল ওরকম ছড়িয়ে নেই। বোঝা গেল। নেক্সট দেখো ফার্স্ট প্রপার্টি কী বলছে, অ্যাডিটিভিটি অফ চার্জ, মানে চার্জের যোগ বা যুক্ত হওয়ার ধর্ম, যেটা যোগ হওয়া চার্জ। তাহলে দেখো +3 ইউনিট যদি চার্জ নিই,
তার সঙ্গে যদি 2 ইউনিট চার্জ আরও দিই তাহলে কত হবে? নিশ্চয়ই 4 হবে না, 5ই হবে, 5 ইউনিট পজিটিভ চার্জ হবে। বোঝা গেল? তো এই যে অ্যাডিটিভিটি অফ চার্জ, এটা একটা চার্জের ধর্ম। তো দেখো এই প্যারাটায় কী বলা আছে, প্যারাটা পড়লে বুঝতে পারবে যে তুমি যদি পয়েন্ট চার্জ দুটো নাও Q1 আর Q2, এরা অ্যালজেব্রিক্যালি কী হয়? যুক্ত হয়। অর্থাৎ টোটাল চার্জ Q সমান কী হয়ে যাবে? Q1 প্লাস Q2। এখন যদি তুমি এনখানা চার্জ নাও তাহলে কী হবে? এই যুক্ত হতেই থাকবে, Q1 প্লাস Q2 প্লাস ডট 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 প্লাস Qn পর্যন্ত যুক্ত হবে। বোঝা গেল? এই অ্যাডিটিভনেসটা আছে, অনেকটা মাসের মতো। মাস যেমন ভর, মাস বা ভর কী হয়? অ্যাড হয়, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 Mn। কোনো একটা সিস্টেমে ধরো এতগুলো পার্টিকেল আছে, তাহলে টোটাল মাস কী হবে? সবকটা পার্টিকেলের যোগফলের সমান। ঠিক চার্জও তাই। তাহলে চার্জ কি এক প্রকার, তাহলে এর কোনো ডাইরেকশান নেই, নো ডাইরেকশান, সিমিলার টু মাস। তার মানে চার্জ একটা কি? স্কেলার রাশি, কিন্তু ভেক্টর নয়। চার্জ হচ্ছে স্কেলার রাশি, অনেকটা মাসের মতো। কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। মাস কিন্তু অলওয়েজ পজিটিভ, বডি ইজ অলওয়েজ পজিটিভ, হোয়ারাস চার্জ ক্যান বি আইদার পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওই জন্য চার্জ যোগ করবো তখন সাইনটা দেওয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, +1 +2 -3 +4 -5। যখন এদের মধ্যে যোগ করব সব কটাই চিহ্ন দিয়ে যোগ করতে হয়। মাসের ক্ষেত্রে সেটা করতে হয় না, কারণ মাসের নেগেটিভ হয় না। তো ওভারঅল দেখা গেছে -1 ইউনিট চার্জ আমরা পাচ্ছি। নেক্সট প্রপার্টি কি? চার্জ ইজ কনজার্ভড। চার্জ ইজ কনজার্ভড। কনজার্ভড মানে কি? সংরক্ষিত হয়। উই হ্যাভ অলরেডি হিন্ট দ্য ফ্যাক্ট দ্যাট চার্জ কনজার্ভড। কেন? কারণ দেখো, তুমি যখন কোনো বস্তু থেকে চার্জ নেবে তাহলে একটা সিস্টেমের মধ্যেই চার্জ যাওয়া আসা করছে। তাহলে আফটার আর বিফোর টোটাল চার্জ কী থাকছে? টোটাল চার্জ কিন্তু সেম থাকছে। যেমন তুমি ধরো একটা এ বস্তু থেকে বি বস্তুতে ইলেকট্রন দিচ্ছ, ধরো 10টা ইলেকট্রন দিয়েছো, 10টা। তাহলে 10টা যখন দেবে এর মধ্যে 10টা ইলেকট্রন কমে গেল, এটাই কমে গেল 10টা ইলেকট্রন, কিন্তু এটাই তো বেড়ে গেল 10টা ইলেকট্রন, তাই না? তাহলে টোটাল বেড়ে যাক আর কমে যাক ঠিক আছে, কিন্তু ওভারঅল যে A+B সিস্টেম, সেখানে কিন্তু ইলেকট্রন বাড়া কমা করলো না। সিস্টেমে বিফোর আর আফটার দেওয়া নেওয়ার পরেও কি ইলেকট্রন সেমই থাকলো। তাহলে দেখো, চার্জকে ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। ঠিক আছে? টোটাল চার্জ কি? টোটাল কোনো যদি তুমি একটা আইসোলেটেড সিস্টেম না, টোটাল চার্জ অফ আইসোলেটেড সিস্টেম ইজ অলওয়েজ কনজার্ভড। আইসোলেটেড মানে দেখো, এই টোটাল সিস্টেমটা একটা আইসোলেটেড সিস্টেম, এর বাইরে থেকে কেউ আসছে না, সিস্টেমে A আর B আছে, তাহলে এদের টোটাল চার্জ কি? কনজার্ভ থাকবে। তাহলে আমরা কোনো চার্জকে ধ্বংস বা সৃষ্টি করতে পারি না। কিন্তু নেচারে কিছু সময় দেখা গেছে, কিছু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে চার্জ সৃষ্টি হয়। যেমন কি একটা প্রোটন ভেঙে কি তৈরি হয়? একটা নিউট্রন ভেঙে কি তৈরি হয়? নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়, একটা ইলেকট্রন তৈরি হয়। ঠিক আছে? প্লাস মাইনাস। কিন্তু ওভারঅল চার্জ কি থাকে? জিরোই থাকে। এটা কোন সময় হয় জানো? এটা কোন সময় হয়? এটা হয় যখন আমরা দেখেছিলাম, নিউক্লিয়াস চ্যাপ্টার পড়েছিলাম, যারা ক্লাস 10-এ নিউক্লিয়াস চ্যাপ্টার পড়েছো তারা জানবে যে নিউক্লিয়ার ট্রানজিশন হওয়ার সময়, ঠিক আছে, তখন কি হয়? একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন হয়, বিটা কণা এমিশন। ঠিক আছে? পড়ে থাকবে বিটা কণা এমিশন যখন হয় তখন এটা কিন্তু হয়, এই রিয়াকশানটা, নিউট্রন ভেঙে প্রোটন আর কি ইলেকট্রন হয়। এই প্যারাতে তাই বলা আছে। দেখবে একটু প্রোটন ইলেকট্রন নেচার ক্রিয়েট করে পার্টিকেল, নিউট্রন টার্নস ইনটু প্রোটন অ্যান্ড ইলেকট্রন। ঠিক আছে? বিটা কণা এমিশনের সময় এটা হয়। প্রোটন অ্যান্ড ইলেকট্রন দাস ক্রিয়েটেড হ্যাভ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, টোটাল চার্জ 0 বিফোর অ্যান্ড আফটার ক্রিয়েশন। ঠিক আছে? নেক্সট ধর্ম কি? ইম্পর্টেন্ট ধর্ম, কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জের দেখো সবচেয়ে স্মলেস্ট কোয়ান্টাইজেশন জিনিসটাকে আগে বুঝে নাও। যেমন আমরা আমাদের ভারতীয় হিসাবে 1 টাকা ইউজ করি, 1 টাকা বা 1 রুপিস, এটা হচ্ছে আমাদের কোয়ান্টা। তাহলে এরপরে আমরা 2 টাকা ইউজ করতে পারবো, তারপর 3 টাকা। ঠিক আছে? কিন্তু আমরা কখনোই 1.5 টাকা ইউজ করতে পারবো না, মানে ফিজিক্যালি। হ্যাঁ, জানি যে আমরা ফোনপেতে
গুগল পেতে এতে আমরা দিতে পারি 0.5 পয়সাও দিতে পারি। তো আমি এটা জাস্ট এটা বেসিক্যালি ধরে নিচ্ছি যে আমাদের 1 টাকায় হচ্ছে সবচেয়ে কম ভ্যালু, তারপর 2, 3, 4 এদের মাঝখানের যে ভ্যালুগুলো সেগুলো আমরা পূরণ করতে পারি না ফিজিক্যালি, কারণ 50 পয়সা আর চলে না, ঠিক আছে? ঠিক সেই রকমই আবার যদি তুমি 1 পয়সাকে ধরে নাও, 1 পয়সা, ঠিক আছে, তাহলে 2 পয়সা হবে, 2 পয়সা, 3 পয়সা হবে, কিন্তু 2.5 পয়সা দিতে পারবা না, ঠিক আছে? এরকম সিস্টেম। তাহলে দেখো ইলেকট্রনের চার্জ ই সমান কি 1.6 × 10⁻⁻19 -19 কুলম, ঠিক আছে? কিন্তু এর থেকে কম বা এর হাফ করা যাবে না। তাহলে দেখো টোটাল চার্জ কী হবে, সবসময় ইলেকট্রনের চার্জেরই গুণিতক। তাহলে আমি একটা ইলেকট্রন নিলাম, আর একটা ইলেকট্রন নিলাম, এবার আমি যদি বলি যে এটা হাফ ইলেকট্রন, সম্ভব? হাফ ইলেকট্রন বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে আমাকে নিলে 3টে ইলেকট্রন নিতে হবে, না 2টো নিতে হবে, মাঝামাঝি নেওয়া যাবে না। বোঝা গেল বিষয়টা? তা হাফ ইলেকট্রন বলে কিছু হয় না, তাহলে আমাকে 3টে ইলেকট্রন নিতে হবে। তার মানে এখানে বলছে যে টোটাল চার্জ, তাহলে টোটাল চার্জ কিউ সমান কী হবে 3, ঠিক আছে? এটা রাইট। কিন্তু আমি বললাম টোটাল চার্জ 2.5 এটা সম্ভব? এটা সম্ভবই নয়। তাহলে এই প্যারাতে এটাই বলা আছে যে মাল্টিপল অফ ই ইজ টার্মড ইন্টিগ্রাল মাল্টিপল, ঠিক আছে? গুণিতক ইন্টিগ্রাল 1, 2, 3, 4, 5, ঠিক আছে? গুণিতক অফ ই ইজ টার্মড অ্যাজ কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে? তো সেটাই হচ্ছে বিষয়। দেখো এখানে দেওয়া আছে ইলেকট্রনের চার্জ এত কুলম, তাহলে এরই গুণিতক হবে। এখন চার্জের এসআই একক কি? ইজ কল্ড কুলম। কুলম হচ্ছে চার্জের এসআই একক, এর সিম্বল কি? সি, ঠিক আছে? এছাড়া আর একটা এককও হয় ইএসইউ, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট চার্জ, ঠিক আছে? এটা সিজিএসে ইউজ করা হয়, কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়। এছাড়া মাইক্রোকুলম ইউজ করা হয়। মাইক্রোকুলম মানে কি? 1 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻⁻6 কুলম, মাইক্রো মানে এত। ন্যানোকুলম্বও ইউজ করা হয়, তাহলে কত হবে 10⁻⁹ কুলম, ঠিক আছে? যা খুব ক্ষুদ্র আধান যদি নেওয়া হয় আমরা ধরি, ঠিক আছে? দেখো বাকি প্যারাটা রিডিং পড়ে নেবে একবারই, আমি যা বললাম তাই আছে এখানে। মাইক্রোকুলম ইউজ আছে, আর ইলেকট্রনের যোগ বিয়োগ এগুলো দেখা আছে। ইলেকট্রনকে তো দেখা যায় না, নট ভিজিবল, এগুলো আছে। আর তোমার দুটো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দুটো করা যায়, দিয়ে আজকে আমরা নেক্সট দিন আমরা কুলম্বের সূত্র পড়ব। তাহলে এক্সাম্পল কী বলছে? ফার্স্ট এক্সাম্পল যে 10⁹ ইলেকট্রন মুভ আউট অফ বডি টু অ্যানাদার বডি এভরি সেকেন্ড, হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু গেট এ টোটাল চার্জ 1 কুলম। তাহলে দেখো এভরি সেকেন্ডে 10⁹ ইলেকট্রন যাচ্ছে একটা বডি থেকে আরেকটা বডিতে, কতটা লাগবে যে 1 কুলম দিচ্ছে? 1 কুলম চার্জ মানে একটা থেকে আরেকটা স্থান। তাহলে 1 কুলম মানে কতগুলো ইলেকট্রন আগে দেখতে হবে। একটা ইলেকট্রনের চার্জ কত জানি, তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় 1.6 × 10⁻⁻19 কুলম, মানে একটি ইলেকট্রন, তাহলে 1 কুলম মানে কতগুলি ইলেকট্রন? তাহলে 1/1.6 × 10⁻⁻19 এতটি ইলেকট্রন, তাই না? তাহলে দেখো 10/16 × 10⁻19 ইলেকট্রন আছে এখানে, এতগুলো। এবার সেকেন্ডে কত? 10⁻9 যাচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে এতগুলো যেতে কত সময় লাগবে? তো এটাকে আমি কী করবো? 10⁻9 দিয়ে ভাগ করে দেবো। 10⁻9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9 কাটলো, 19 থেকে 10 থাকলো, এখানে 10, তাহলে 10⁻11/16, তাহলে এত সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে? এত সেকেন্ডকে কীভাবে করবা? ইয়ার দেখে নিতে পারো, এখানে ক্যালকুলেশন দেয়া আছে, 198 বছর লাগবে, ঠিক আছে? কারণ এই সেকেন্ডকে তুমি মিনিট করবা, মিনিটকে ঘন্টা, ঘন্টাকে দিন, দিনকে সাল করে এটাই আসবে। নেক্সট দেখো এক্সাম্পল যেটা দিয়েছে সেটা কি, যে হাউ মাচ পজিটিভ বা নেগেটিভ চার্জ ইজ দেয়ার ইন এ কাপ অফ ওয়াটার। কাপ অফ ওয়াটারে কতটা পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে। সলিউশন কি বলছে? লেট আস অ্যাজিউম দ্যাট দ্য মাস অফ 1 কাপ ইজ ওয়াটার ইজ এত।
Let us assume the mass of 1 cup of water আছে 250 গ্রাম, the molecular mass of water is 18 গ্রাম, positive unit charge in the in a cup of water. আচ্ছা এখানে তো লেট করতে হবে, তাহলে 250 গ্রামের ধরা হয়েছে। হ্যাঁ আমরা জানি 1 গ্রাম 1 মোলার জল মানে কি 18 গ্রাম, তাই না? 1 মোলে কতগুলো থাকে, এতগুলো মলিকিউল থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। দ্য ওয়াটার ইজ 18 গ্রাম, দ্য নাম্বার অফ মলিকিউল ইন 1 কাপ অফ ওয়াটার 250 বা 250 গ্রামকে তাহলে ভাগ করতে হবে এইভাবে, তাহলে মোল বেরিয়ে যাবে, মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে বেরিয়ে যাবে কতগুলো মলিকিউল আছে। এবার ইচ মলিকিউল মানে হাইড্রোজেন কটা, হাইড্রোজেন দুটো থাকে, একটা অক্সিজেন থাকে, তাহলে একটা হাইড্রোজেনে থাকে তোমার একটা ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন হবে, আর অক্সিজেন থাকে 8টা, তাহলে মোট 10টা ইলেকট্রন হয় প্রতি মলিকিউলে। তাহলে 10টা ইলেকট্রন তাহলে 10টা প্রোটন হবে, তাহলে 10টা ইলেকট্রন দিয়ে এখানে গুণ করে দিবা, ঠিক আছে, আর তার সাথে চার্জ দিবা, তাহলে এত কুলম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সকলে ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে।